যখন বলা হয় যে এই সরকারের আসলে সংবিধান পরিবর্তন করার কোনো বৈধতা নাই, কিন্তু এই সরকারের নির্বাচন দেওয়ার বৈধতা আছে, তো তখন আসলে আমাদের মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক যে এই যে দলগুলো আসলে এখন নির্বাচন করছে, এই দলগুলো আসলে ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতেছি, তো এরা আসলে রাষ্ট্র ক্ষমতায় এসে এরা কতটুকু সংবিধান সংস্কার করবে বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবে, মানে এটা নিয়ে আমরা আসলে ভয়ঙ্কর রকমের সন্দিহান। 3 তারিখে সাগর ভাই, আমি একদম পয়েন্ট ধরে ধরে বলি, 3 তারিখে আমাদের যে দাবিটা ছিল মানে এক দফার যে দাবিটা, এক দফা দাবির 2টা পার্ট ছিল একদম স্পেসিফিক। প্রথম পার্ট ছিল ফ্যাসিবাদী হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আবারও বলছি, ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতেই এই সংস্কারগুলোকে বুঝায়, অর্থাৎ মানে যেই প্রতিষ্ঠানগুলোর কারণে শেখ হাসিনা গত 16 বছর ফ্যাসিস্ট হয়ে উঠছে, গত 54 বছরে বাংলাদেশে এখন পর্যন্ত একটা নির্বাচন কিভাবে হবে, একটা ভোট কিভাবে হবে, কিভাবে আমরা দুর্নীতি প্রতিরোধ করব, কিভাবে আমার জনগণকে আমি সুশিক্ষা দেব, সুচিকিৎসা দেব, অন্ন বস্ত্র বাসস্থান দেব, তার সিস্টেম এখন পর্যন্ত গড়ে উঠে নাই। যেটাকেই আমরা বলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কারণ আমরা দেখেছি, আমাদের যতটুকু মানে বয়সের অভিজ্ঞতা, একাডেমিক অভিজ্ঞতা বাদই দিলাম, বয়সে দেখেছি আমরা যে এই বাংলাদেশে ঢাকা মেডিকেল সহ অনেক মেডিকেলে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, আর আমার দেশের ভ্যাটের টাকায়, আমার জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় শেখ হাসিনা ইংল্যান্ডে যায় চোখের চেক আপ করতে, রাষ্ট্রপতি জার্মানিতে যায় চোখের চেক আপ করতে। এই যে সিস্টেম গুলো, এই যে করাপ্টেড সিস্টেম গুলো, যেই কারণে আমার প্রতিনিধি হয়ে তারা আমার টাকা দিয়ে তারা বিলাসিতা করছে, আর আমি বিনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে বা কোনো এক সরকারি মেডিকেলে মারা যাচ্ছি। এই ব্যবস্থাগুলোকেই আমরা বলছি ফ্যাসিবাদী ব্যবস্থা। কারণ এখানে সরকার সরকার জনগণের প্রতিনিধি না হয়ে জনগণের মালিক হয়ে ওঠে। কেউ যদি আসলে বুঝতে ভুল করে থাকে যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আসলে কি বোঝায়, যদি রাজনৈতিক দলগুলোই যদি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করত, তাহলে গত 54 বছরে এই সিস্টেমটা গড়ে উঠতো না। এখানে গত 90 পরবর্তীতে ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতায় ছিল, তারা কেন এখন পর্যন্ত এগুলো সংস্কার করে কেন এখন পর্যন্ত জনকল্যাণমুখী একটা রাষ্ট্র তৈরি করলো না? তো জনগণের মনের মধ্যে ভয়, আমরা যারা নাগরিক কমিটি করি বা বৈষম্য ছাত্র আন্দোলন করি, আমাদের মনের মধ্যে ভয় যে যেহেতু রাজনৈতিক দলগুলো ঘুরে ফিরে ক্ষমতায় ছিল এবং তাদের চারিত্রিক যে একটা কথা বাংলাদেশে বলে যে উভয় মুদ্রার এপিঠ ওপিঠ, তো আমি এই বিষয়ে যাইতে চাই না। আমি বলতে চাই বিএনপির অনেক পরিবর্তন হয়েছে, অনেক পজিটিভ পরিবর্তন আসছে। তো যেহেতু তারা পরিবর্তন করে নাই, অদূর ভবিষ্যতে তারা ক্ষমতায় এসে এগুলো পরিবর্তন করবে, আমরা আসলে কনফিউজড। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন যে বিএনপি করবে না, তার একটা নমুনা হচ্ছে বিএনপি বলছে যে গণ অভ্যুত্থান, আসলে গণ অভ্যুত্থানের যে বড় লেজিটিমেসি পৃথিবীতে আর কোথাও নাই। সিরিয়ায় একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারা আসাদ পন্থী ছিল, তাদের অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, এদেশে হয় নাই। সরকারের অনেক ভুল আছে, অনেক ব্যর্থতা আছে, আমরা সরকারের সমালোচনা করছি। কিন্তু যদি বলা হয় যে এই গণ অভ্যুত্থানটা হয়েছে শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং এবং এই সরকারকে এই সংস্কারগুলো করার কোনো বৈধতাই সরকারের নাই, তাহলে আসলে সেখানে আর ডিবেট চলে না। কারণ যখন এই সংবিধানের পরিবর্তন করার জন্য বিএনপি গত 14 সালের পর থেকে এই সংবিধানের আলোকে নির্বাচনে বিএনপি যাবে না, যার কারণে বিএনপি 14 সালে আন্দোলন করলো, সংগ্রাম করলো, এবং সেই সংবিধানের আলোকে আমরা এত বছর পরিচালিত হইলো, জাতি ভুল পথে পরিচালিত হইলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হইলো, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল। গত 16 বছরে বিএনপি জামাতের ভিন্ন মতের হাজার হাজার নেতা কর্মী এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইলো, গুমের শিকার হইলো। সেখানে যদি এখন বিএনপি এসে বলে যে এই এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই ডক্টর ইউনূসের সরকার, যাকে বাংলাদেশের 95% রক্ত দিয়ে বসাইছে, প্যারিস থেকে নিয়ে এসে ছাত্রজনতা বসাইছে, আপনি ছাড়া আসলে আমরা এই দেশকে রক্ষা করতে পারবো না। বিএনপি বলছে, জামাত বলছে, ছাত্ররা বলছে, সবাই বলছে যে একমাত্র ইউনূসই হচ্ছে রক্ষাকর্তা, ত্রাণকর্তা, সে ছাড়া বা তিনি ছাড়া এই দেশটাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তো সেখানে যখন বলা হয় যে এই সরকারের আসলে সংবিধান পরিবর্তন করার কোনো বৈধতা নাই, কিন্তু এই সরকারের নির্বাচন দেওয়ার বৈধতা আছে, তো তখন আসলে আমাদের মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক যে এই যে দলগুলো আসলে এখন নির্বাচন করছে, এই দলগুলো আসলে ইতোমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতেছি, তো এরা আসলে রাষ্ট্র ক্ষমতায় এসে এরা কতটুকু সংবিধান সংস্কার করবে বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবে, মানে এটা নিয়ে আমরা আসলে ভয়ঙ্কর রকমের সন্দিহান। কারণ এরা যদি সেই কি করতো,
ডক্টর ইউনূস তিনি বলেছেন, তিনি কি অলরেডি তিনি একটা ক্লিয়ার মেসেজ তিনি দিয়েছেন যে আমরা 25-এর শেষের দিকে অথবা প্রথম শেষার্ধে অথবা 26-এর প্রথমার্ধে আমরা নির্বাচন দিব। এখন ডক্টর ইউনূসের এইটুকুর উপরে যদি ভরসা না করে যদি বলেন যে নির্বাচন দেন এবং এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য চেষ্টা করেন, তাহলে এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। আরেকটা ব্যাপার হচ্ছে, এক ভাই কানাডা থেকে বললেন যে এই যে ভাঙাভাঙির সংস্কৃতি চালু হয়েছে, এটা বন্ধ করবে কারা? দেখুন, এই ভাঙাভাঙির সংস্কৃতি তো শেখ হাসিনা চালু করে দিয়ে গেছে। এই ছাত্ররা হচ্ছে সেই ছাত্র যারা বলেছে শেখ হাসিনা তুমি বুলেট দিয়ে গুলি করো, আমি রক্ত দিতে প্রস্তুত, আমি জীবন দিতে প্রস্তুত। শেখ হাসিনা গুলি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বুলেট দিয়ে গুলি করতে করতে পুলিশ ক্লান্ত হয়েছে, কিন্তু ছাত্ররা রক্ত দিতে ক্লান্ত হয় নাই। এই ছাত্ররা যখন দেখে যে শেখ হাসিনা আবারও বক্তব্য দেয় এবং বক্তব্য দিয়ে এই ছাত্রদেরকে বলে কিশোর গ্যাং এবং ছাত্ররা ভুল করছে এই ধরনের কথাবার্তা যখন বলে এবং এবং আবারও তারা ফিরে আসছে, যাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই, তারা বিন্দু মাত্র ছাত্র জনতার উপরে তাদের মধ্যে কোনো ট্রাস্ট নাই, ছাত্র জনতার উপরে তাদের কোনো আস্থা নাই, বরঞ্চ তারা বলতেছে ছাত্ররা ভুল করছে, ডক্টর ইউনূস ভুল করছে, এই অভ্যুত্থান ভুল ছিল এবং ছাত্ররাই পুলিশদেরকে হত্যা করছে, আওয়ামী লীগ নিষ্পাপ, আওয়ামী লীগ ইনোসেন্ট এবং মানে খুনি ইউনূস বলে, ডক্টর ইউনূসকে বলে খুনি ইউনূস, যিনি কিনা অভ্যুত্থানের সময় দেশেই ছিল না, তিনি ছিল ফ্রান্সে, তিনি প্যারিস অলিম্পিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সেখানে। তো সেই ব্যক্তিকে বলে খুনি ইউনূস, ছাত্রদেরকে বলে কিশোর গ্যাং। তো সেখানে যখন হাসিনা বক্তব্য দিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশের জনগণ এই যে বাকশালী যে নিদর্শনগুলো ছিল, বাকশালের যে আস্থানাগুলো, সেগুলো ভেঙে দিয়েছে। এখন বিএনপির সাথে আমাদের মতনৈক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমরা প্রতিযোগিতা বিশ্বাস করি, আমরা প্রতিযোগিতা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই বিএনপি যারা আছে তারা আমাদের ভাইয়ের সাথে প্রতিযোগিতা হতে পারে। তবে বিএনপি যদি মনে করে থাকে যে এই দেশে আর কোনো সংস্কারের প্রয়োজন নাই, এটা নির্বাচনের জন্যই অভ্যুত্থান হয়েছে, তাহলে আমার মনে হয় আসলে এই বিএনপির বিরুদ্ধে আমাদের আর একটা অভ্যুত্থান করা লাগতে পারে। কারণ আমরা অভ্যুত্থান করছি, এদেশকে সংস্কার করতে চাই। গত 54 বছরের যে ভঙ্গুর রাষ্ট্র, যে দেশে এখন পর্যন্ত সঠিক আইনি কাঠামো গড়ে ওঠেনি, সঠিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, তো সঠিক প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠার কারণে আমাদের যে ব্যর্থতা, প্রতি 5 বছর পর পর আমাদেরকে জীবন দেওয়া লাগতেছে। আমরা আপনি আমি এখানে যারা টক শোতে আছি, আমাদের মধ্যে থেকে যে কেউ মাহবুব ভাই বলেন বা এই যে সেলিম ভাই বলেন, যে কেউ এই আন্দোলনে মারা যাইতে পারতাম, অভ্যুত্থানে মারা যাইতে পারতাম। সেখানে আমরা এমন ঝুঁকির মধ্যে আর পড়তে চাই না, এমন ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না যেখানে 10 থেকে 15 বছর পরে আমার সন্তানদেরকে, আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে আবারও এই আমরা যখন আবার স্বৈরাচার হয়ে উঠবো, বিএনপি স্বৈরাচার হয়ে উঠবো, বা এই যে তরুণদের দল আসবে, তারা এই সংবিধানের মধ্য থেকে ক্ষমতায় গিয়ে আবারও স্বৈরাচার হয়ে উঠবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলন করবে, এই ধরনের ইসের মধ্যে আমরা যেতে চাই না। আমরা ইউরোপে নির্বাচন হয় না, আমেরিকাতে নির্বাচন হয় না প্রতি 5 বছর পর পর, ইউরোপে কয়টা জীবন যায়, কয়টা মানুষ জীবন দেয়, আমেরিকায় কয়টা মানুষ জীবন দেয়, তো সেখানে আমার ক্লিয়ার কাট কথা, যদি কেউ আওয়ামী লীগের যে নীতিগুলো ছিল, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী নীতি ছিল, যার কারণে আওয়ামী লীগকে আমরা বুলেট খাইয়া, গুলি খাইয়া, রক্ত দিয়া তাড়াইছি, সেই সিমটম গুলো যদি আমরা বিএনপির মধ্যে দেখি, সেই সিমটম গুলো যদি আমরা জামাতের মধ্যে দেখি, সেই সিমটম যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আসে, তরুণদের মধ্যে আসে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের একটাই কথা, যে যার কারণে, যেই প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠার কারণে বাংলাদেশের মানুষকে এত বছর পর্যন্ত, স্বাধীনতার 54 বছর পর্যন্ত একটা ভোটের ব্যবস্থা ঠিক হয় নাই, এই ব্যবস্থা ঠিক না করা পর্যন্ত, মানে সঠিক পলিটিক্যাল সেটেলমেন্ট নিশ্চিত না করা পর্যন্ত, সঠিক রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত না করা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চালু থাকবে। আমরা দাবি করব যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূস এই সঠিক সংস্কার করে তিনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেই নির্বাচনে কোনো প্রকার রক্তারক্তি, হানাহানি ঘটবে না, যেই নির্বাচনে আমি মশিউর একজনও, আমার যদি পলিটিক্যাল মানে ওই যে বুথগুলোতে আমার একজন এজেন্টও না থাকে, তারপরে আমার ভোটের বাক্সটা নিরাপদ থাকবে, এই ধরনের একটা নির্বাচনী ব্যবস্থা যখন গড়ে উঠবে, যেখানে ভোট বাক্স লুট হবে না, মাসাল পাওয়ার থাকবে না, এই ধরনের ব্যবস্থা যতদিন পর্যন্ত না গড়ে উঠবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। এবং ডক্টর ইউনূস যদি এটা না করতে পারেন, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হতে পারে। এবং সর্বশেষ এই ধরনের ব্যবস্থা তৈরি করে দিয়েই ডক্টর ইউনূসকে নির্বাচন দেওয়ার জন্য আমরা দাবি জানাবো। ধন্যবাদ।